না, আমি যাবো না। মাম্মার মতো তুমিও বকে তো। কাঁদতে কাঁদতে বলে ইহান। তুই যাবি না? চল বলছি। ইহানকে টানতে থাকে ঋতু। শামিন ধমকে ওঠে। কি হচ্ছে কি এসব? আমি বাচ্চাদের সাথে তুই তুকারি পছন্দ করি না ঋতু। যাও এখান থেকে, যাও বলছি। ও আজ আমার কাছে থাকবে। ঋতু আমতা আমতা করে বলে, আপনাদের বড্ড বিরক্ত করবে ভাইয়া। ভাবিকে ঘুমাতে দেবে না। অসুবিধা নেই ঋতু, তুমি যাও। আলো ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে। ঋতু আর ইলহাম দাঁড়িয়ে থাকে চুপচাপ। শামিন এক পলক আলোর দিকে তাকিয়ে কোনো বাক্য ব্যয় না করে ইহানকে নিয়ে ঘরে ঢুকে ঋতু আর ইলহামের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ইহান মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়। আলো ঠোঁট বাঁকিয়ে হেসে তাকে স্বাগত জানায়। এক পলক আলোর দিকে তাকিয়ে মাথা ঘুরিয়ে শামিন ইহানের দিকে তাকিয়ে আলোকে শুনিয়ে বলে, বাবা, আজ রাতে তুই আমাদের কোলবালিশ ওরফে ব্যারিকেড। ইহান বড় বাবার দিকে তাকিয়ে আছে। সে কিছু বুঝতে পারছে না তার বড় বাবার কথা। আলো চুপচাপ বিছানায় বসে থাকে। বিছানা থেকে কোল বালিশ সরিয়ে ইহানকে শুইয়ে দেয় শামিন। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, ও খুব লক্ষ্মী বাচ্চা, একটুও হাত পা ছড়ে না। তুমি নিশ্চিন্তে ঘুমাও। আলো গিয়ে একপাশে চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে থাকে। শামিন বাতি নিভিয়ে দেয়। কিছুক্ষণ পরে ইহান উঠে বসে। শামিন উঠে বসে আবারও বাতি জ্বেলে দেয়। আলো ওপাশ ফিরে দুজনের কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করতে থাকে। মনে হচ্ছে আজ রাতে আর ঘুমোতে দেবে না এই দুইজন। বলো বাবা, গল্প বলো। শামিন অবাক হয়ে ইহানের দিকে তাকিয়ে আছে। তারপর বলে, এত রাতে মানুষকে বসতে দিলে শুতে চায়, আর তোমাকে শুতে দিয়েছি, তুমি গল্প শুনতে চাচ্ছ বাবা? ইহান জোর করতে থাকে। শামিন বলে ওঠে, গল্প আসছে না বাবা। না, তুমি বলবে। শামিন কোনো গল্প খুঁজে পাচ্ছে না বলার মতো। মুক্তিযুদ্ধের গল্প বলবে, নাকি শেখ মুজিবুরের জীবনী বলবে, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প? এসব ছাড়া তো সে গল্প জানে না। ইহান আগ্রহী হয়ে তার বড় বাবার দিকে তাকিয়ে আছে। শামিন বলে, মুক্তিযুদ্ধের গল্প শুনবে? না, লাদা লানির গল্প। বাবা, এমন করলে কিন্তু তোমাকে তোমার পাপা মাম্মার কাছে দিয়ে আসবো। তুমি বলবে বলবে বলবে। শামিন একটা দীর্ঘশ্বাস ফেলে। ছেলেটা একেবারে তাদের স্বভাব পেয়েছে একরোখা। ইহানের দিকে তাকিয়ে শামিন বলে, এক ছিল রাজা, আরেক ছিল রানী। তারা দুজনে মরে গিয়েছে, খতম কাহিনী। এবার ঘুমাও বাবা। আলো শাড়ির আঁচল মুখে চেপে নিশ্চুপ হয়ে হাসছে শামিনের এমন অদ্ভুত গল্প শুনে। ইহান জেদ দেখিয়ে বলে, পতা গল্প। এখন মিমিক্রি করো। এখন? হ্যাঁ, মিমিক্রি করো। ইহান বাড়াবাড়ি হচ্ছে বাবা। মিমিক্রি করো করো করো। শামিন দ্বিতীয়বারের মতো দীর্ঘশ্বাস ফেলে বলে, একটু আস্তে কথা বলো বাবা, বড় মা ঘুমাচ্ছে। আচ্ছা বলো, কার মিমিক্রি করব? পুপিল। ঈশিতার? হুম। হাঁকারি দিয়ে গলার স্বর মেয়েদের মতো করার চেষ্টা করে বলে, ভাইয়া এত দেরি কেন করলে? ভাইয়া এটা খাচ্ছ না কেন? ভাইয়া ভিজেছো কেন? ভাইয়া এই শার্টটা পরেছো কেন? ইহান কুটি কুটি হয়ে যায় হেসে। বড় বাবা অবিকল ফুপির মতো বলছে। আলো অবাক হয়ে শামিনের কথাবার্তা শুনতে থাকে। এই লোক নাকি একজন নামী পলিটিশিয়ান। এ তো আস্ত একটা জোকার, বাচ্চাদের থেকেও বাচ্চা। শামিন ইহানকে বলে, হয়েছে? খুশি? এখন আমি ঘুমাই? না, এখন বলো মার মিমিক্রি করে দেখাও। ইহান। মিমিক্রি করো বলো বাবা। শামিন তৃতীয়বারের মতো দীর্ঘশ্বাস ছাড়ে। আলো ওপাশে ফিরে ঘুমানোর ভান ধরে আছে। সে ভীষণ কৌতূহলী। ইয়াসার মির্জা তাকে নকল করবে। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে ইহানকে বলে, তোমার বড় মাকে নকল করা একটু কঠিন বাবা, আমি চেষ্টা করছি। একটু থেমে কণ্ঠস্বরে আবারও মেয়েলি সুর এনে শামিন বলতে থাকে, ঘৃণা করি ইয়াস মির্জা, আপনি খারাপ ইয়াস মির্জা, ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। আলোক ধরপড়িয়ে উঠে বসে। শামিন চমকে ওঠে। দুজন দুজনের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ যেতেই আলো কঠিন গলায় বলে,
আপনি একটা বাচ্চার সাথে এসব কি বলছেন? মিমিক্রি করছি তোমার। আমতা আমতা করে বলে শামিন। এসব কেন বলছেন? ও এসবের কি বুঝে? কমন ডায়লগ বলছি তোমার, আপাতত এটা মাথায় এসেছে। আলো শামিনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। শামিন নরম গলায় বলে। কি জ্বালা। আচ্ছা সরি। আলো বিড়বিড় করে বলে। নিজের কোনো ভালো স্বভাব তো নেই, আর বাচ্চাটাকেও ভুলভাল কথা বলছেন। শামিন লজ্জিত ভঙ্গিতে বসে আছে। ইহান আলোকে বলে। বকতো কেন? বলো বাবাকে তুমি। জানো বলো মা, বলো বাবা খুব ভালো মিমিক্রি করতে পারে। আমিও খুব মিমিক্রি করতে পারি, দেখবে তুমি। ইহান উৎসাহী আনন্দের সাথে মাথা নাড়ায়। আলো বলে। তোমার বড় বাবার মিমিক্রি করে দেখাই। ইহান মাথা নাড়াতে থাকে। তার চোখ দেখে মনে হচ্ছে সে খুবই উত্তেজিত। শামিন একদৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে আছে। আলো গলা খাকারি দিয়ে একটু নড়ে চড়ে বসে। তারপর ইহানের দিকে তাকিয়ে কণ্ঠে গম্ভীর পুরুষালী ভাব এনে বলতে থাকে। আমি শামিন ইয়াসার মির্জা, যেটা নিষেধ করেছি সেটা করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করব না। আলো, ওটা করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করব না। আলো, বাড়াবাড়ি করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করব না। আলো। অবিকল শামিনকে নকল করে কথাগুলো বলে চুপ হয়ে যায়। ইহান চোখ বড় বড় করে আলোর দিকে তাকিয়ে আছে। শামিন বলে ওঠে। কিন্তু আমি সব কিছুই বরদাস্ত করে গিয়েছি বরাবর। তোমার সব জেদ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তোমার গালাগাল, তোমার বাড়াবাড়ি, এত হম্বিতম্বি করেও তোমাকে দেখলেই কেমন মিইয়ে যেতাম। ইচ্ছে করতো না কঠোর হতে, একেবারেই না। আলো চুপ করে থাকে। শামিন বলতে থাকে। একটা স্বামী নিয়ে আসার জন্য একটা অদৃতা আলোর দরকার ছিল সম্ভবত। থ্যাঙ্কস আলো, আমার জীবনে লাইট ফিরিয়ে আনার জন্য। শেষের বাক্যটা বলে শামিন মৃদু হাসে। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে ইহানকে বলে। চলো শুয়ে পড়ো, কাল সকালে আমি তোমাকে একটা রাজার গল্প বলবো, একটা দুষ্টু রাজার। ইহানকে আগলে নিয়ে আলো শুয়ে পড়ে। শামিন বলে ওঠে। সেই রাজার নাম কি শামিনিয়া স্যার মির্জা? আলো কোনো কথা বলে না। ইহানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। শামিন বলতে থাকে। তাহলে প্লিজ 6টা রানী রেখো গল্পে। ছোট রানীর নাম রাখবে আলো। বাকি রানীদের নামও বলে দিন। ঠান্ডা গলায় বলে আলো। বড় রানীর নাম আলো, মেঝো রানীর নাম আলো, সেজ রানীর নাম আলো, চতুর্থ রানীর নাম আলো, পঞ্চম রানীর নামও আলো। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে। ইহান ঘুমিয়েছে, বাতিটা প্লিজ নিভিয়ে দিন। শামিন বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। আলো বলতে থাকে। সামান্য একটা গল্প জানেন না? কখনো কোনো গল্প শোনেননি? শুনেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প, বঙ্গবন্ধুর গল্প, শেরে বাংলা, একে ফজলুল হকের গল্প। আমি এনাদের গল্পই শুনেছি। আলো নাটকীয় ভঙ্গিতে বলে। তাই? তাহলে নিশ্চয়ই রাজনৈতিক জীবনে এদের আদর্শ মেনে চলেন। শামিন একটু ভাব নেওয়ার চেষ্টা করলো। খুশি খুশি গলায় বলতে থাকে। অবশ্যই অবশ্যই। তা এদের মধ্যে কোন নেতা মেয়ে তুলে এনে বিয়ে করেছে? বঙ্গবন্ধু সুভাষচন্দ্র বসু নাকি ফজলুল হক? ভাগ্যিস অন্ধকার ছিল, নয়তো আলো শামিনের বেলুনের মতো চুপসে যাওয়া মুখটা দেখতে পেয়ে খুব হেসে নিত। শামিন কোনো কথা বাড়ায় না, মনে মনে বলে। হ্যাঁ, ঘাট হয়েছে আমার। তোমাকে জব্দ করতে গিয়ে এখন নিজে ফেঁসে বসে আছি। এই একটা অপবাদ আমাকে তুমি মৃত্যুর আগের দিন পর্যন্ত দিয়ে যাবে সম্ভবত। মৃত্যু শয্যায় যখন আমাদের নাতি নাতনি আমার মুখে পানি দিতে আসবে, তখনও তুমি এই কথাগুলো জপ করতে থাকবে। আগে যদি জানতাম তুমি কি চিজ, তাহলে সেদিন তুলে আনা তো দূরে থাক, 100 হাত দূরে থাকতাম তোমার থেকে। এখন কিছুই করার নেই, ভালোবেসে ফেঁসে গিয়েছি আসিয়া। রাত 1:30টার কাছাকাছি হঠাৎ গায়ে কারো হাত পড়তেই আলো ঘুম থেকে লাফিয়ে ওঠে। অন্ধকারে টের পেল ইহান তাকে আঁকড়ে ধরে রেখেছে। শামিনেরও হুট করে ঘুম ভেঙে যায়। সুইচ টিপে বাতি জেলে আলোর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে। মা ভেবে তোমাকে জড়িয়ে ধরেছে হয়তো, দাও আমার কাছে। থাকুক। ইহানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আলো বলে। শামিন বলে। তুমি শিওর? অসুবিধা নেই তো? না, আপনি ঘুমান।
কথাটা বলে ইহানকে জড়িয়ে ধরে আলো দু চোখ বন্ধ করে ফেলে। শামিন বাতি নিভিয়ে আবারও শুয়ে পড়ে। দিন দিন এ বাড়ির সবার প্রতি এই কঠিন মানবীর দরদ দেখতে পাচ্ছে সে। ঈশিতার বিড়ালটাও এর কাছে খুব আদর পায়, শুধু তাকেই দরদ দিয়ে দেখে না, তার হাতের ক্ষতটার দিকে দূর থেকে তাকিয়ে জিজ্ঞেস করে, ব্যথা সেরেছে? কেন, একটু কাছে এসে হাতটা ছুঁয়ে দেখলে কি হয়? মহাভারত অশুদ্ধ হয়ে যায়? বিরক্তিকর একটা নারী, উপন্যাসের সব থেকে বিরক্তিকর নায়িকা। মনে দয়া মায়া দেয়নি সৃষ্টিকর্তা। ভোর রাতের দিকে ইহানের ঘুম ভেঙে যেতেই উঠে বসে, চোখ ডোলে একবার আলোকে আর একবার শামিনকে দেখে শামিনকে ডাকতে থাকে। দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। শামিন কোনো সাড়া দেয় না। ইহান বিছানা থেকে নেমে পড়ে, গুটি গুটি পায়ে দরজার কাছে গিয়ে দেখে দরজার সিটকিনি তোলা। একটা চেয়ার টেনে সেটার উপরে উঠে দরজাটা খুলে ফেলে ইহান। তারপর মাম্মা পাপার ঘরে চলে যায়। ঘুমের মধ্যে আলো টেরও পেল না সে শামিনের একেবারে কাছে চলে এসেছে। ইহান ভেবেই শামিনকে আঁকড়ে ধরেছে এক হাত দিয়ে। হুট করে শামিনের ঘুম ভেঙে যায় গায়ের ওপর নরম স্পর্শ পেয়ে। চোখ মেলে তাকাতেই চোখ দুটো ছানা বড়া হয়ে যায় তার। একবার তার গায়ের উপর আলোর হাতটার দিকে, আর একবার আলোর মুখের দিকে তাকায়। মেয়েটার কপালের কাছের চুলগুলো এলোমেলো হয়ে আছে। শামিন সংকোচের সাথে চুলগুলো সরিয়ে দেয়। এখন কি করবে সে? এই ভদ্র মহিলাকে ঘুম থেকে তুলে দেখিয়ে দেবে তার কীর্তি? খুব তো সারাদিন শামিনকে দোষারোপ করে। এখন শামিনের এই মহিলাকে লজ্জা দিয়ে শোধ তোলা উচিত। শামিন ডাকতে গিয়েও ডাকে না, মনে মনে বলে, না স্বামিনিয়া স্যার, এই ভুল করিস না। এই মহিলা দেখলে উল্টো তোকেই বলবে যে তুই ওর হাত এনে নিজের গায়ে রেখেছিস। ওর কোনো দোষ নেই। কিছুক্ষণ চুপচাপ থেকে শামিন আলোকে না দেখে ধীরে ধীরে হাতটা সরিয়ে দেয়। কলিং বেলের আওয়াজে আলো এদিকে ওদিকে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে নিজেই এগিয়ে যায়। দরজা খুলে দেখতে পায় শামিন ইয়াসারের দলের ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে। আলোকে দেখতে পেয়ে সবাই আহ্লাদে আটখানা হয়ে একে একে বলতে থাকে, আসসালামু আলাইকুম ভাবি। 7 জন পরপর সালাম দেয়। আলো কিছুক্ষণ চুপ করে থেকে সালামের উত্তর দেয়। রাহাত মুখ হাসি হাসি করে বলে, বাড়িতে ঢুকতে দেবেন না ভাবি? আলো দরজা থেকে সরে দাঁড়ায়, ভদ্রতার সাথে বলে, আপনারা বসুন। ভাই কি ঘুমাচ্ছে ভাবি? আরাব জানতে চায়। আলো কিছু বলার আগেই আরাব বলে, প্লিজ একটু ডেকে দিন। আলো মাথা নাড়িয়ে দোতলায় চলে যায়। ঘরের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে না। বারান্দা থেকে শামিন ঘরে ঢুকতেই আলো বলে ওঠে, নিচে আপনার পাশে আছি, ভাইয়ারা এসেছে। শামিন অবাক হয়ে বলে, পাশে আছি ভাই মানে? আপনার দলের ছেলেরা সারাক্ষণ আপনার পেছনে পেছনে পাশে আছি ভাই, সহমত ভাই, রাজপথ সারি নাই ভাই, এইসব বলে ঘুরে বেড়ায় যারা। শামিন শীতল চোখে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, সব সময় খোঁজা মেরে কথা বলো কেন বলো তো? এই যে শহরে কোনো প্রসূতি মায়ের রক্তের প্রয়োজন পড়লে কারা ছুটে যায়? আমার ছেলেরা। দিন নেই রাত নেই, সবার বিপদে আপদে পাশে দাঁড়াতে প্রস্তুত। আর আমার প্রতিনিধিরা সব থেকে বিবেচক এবং যোগ্য। আলো কিছু না বলে আলমারি থেকে শামিনের একটা পাঞ্জাবি বের করে বিছানার উপর রেখে বলে, এটা পড়ুন। শামিন পাঞ্জাবিটা তুলে নিয়ে আলোর দিকে সরু চোখে তাকিয়ে বলে, ব্যাপার কি বলো তো? হঠাৎ এত কর্তব্য পরায়ণ হয়ে গেলে যে? আলো বলে, এসব আপনার বোন গুছিয়ে রেখে গিয়েছে, আপনাকে এটা পরিয়ে নতুন জামাই সাজিয়ে ও বাড়িতে নিতে বলেছে। তার করা আদেশ। এত বিরক্তিকর আপনার এই বোনটা। ভাইয়ের প্রতি কি আহ্লাদ, সারাক্ষণ ভাইয়ের এটা কেন গুছিয়ে রাখুনি, এটা কেন ধুয়ে রাখুনি, কোনো দিন না জানি বলে বসে, আমার বুড়ো দামরা ভাইয়ের সর্দি কেন মুছিয়ে দাওনি। শামিন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আলোর দিকে। আলো শামিনের দৃষ্টি উপেক্ষা করে চলে যেতে যেতে বলে, তাড়াতাড়ি নিচে যান, আপনার রক্ত সৈনিকরা বসে আছে তাদের প্রাণপ্রিয় অভিভাবকের জন্য।
রাশিয়া আর ইউক্রেন কবে চূড়ান্ত শান্তি চুক্তি সই করবে? তাদের শান্তি চুক্তির কথা জানা নেই, কিন্তু আলোর সামনে সে এক রাশিয়া আর ইউক্রেনকে বসে খাবার খেতে দেখছে, তাও আবার রাজনৈতিক আলোচনা করতে করতে। আলো নিজের প্লেটের ভাত নাড়াচাড়া করতে করতে একবার আতায়ুর আলম, একবার স্বামী নিয়াসার মির্জার দিকে তাকাচ্ছে। খাবার টেবিলে তারা 5 জন খেতে বসেছে। আচান, আয়াত, আতায়ুর আলম এবং আলো। রেহিনা সবার প্লেটে খাবার পরিবেশন করে দিচ্ছে। রাজনৈতিক আলোচনা বেশ রসালো মনে হচ্ছে। সামনে এত ভালো ভালো খাবার রেখে এরা বর্তমান সরকারের পক্ষে বিপক্ষে বিতর্ক করছে। আর এটা খাবার টেবিল নাকি টক শো? আতায়ুর আলম খুব সুন্দরভাবে স্বামী নিয়াসার মির্জাকে বর্তমান সরকারের খারাপ দিকগুলো বলছে। জবাবে স্বামী নিয়াসার তার দলীয় সরকারের ভালো ভালো দিকগুলো তুলে ধরছে। আলোর রীতিমতো মাথা ধরে গিয়েছে। হুট করে গলায় মাছের কাঁটা বিদ্ধেই সে বিষম খেয়ে কাঁচতে শুরু করে। আতায়ুর আলম এবং শামিন উভয়েই আলোচনা থামিয়ে একই সাথে একই মুহূর্তে দুটো পানির গ্লাস আলোর দিকে এগিয়ে দেয়। আলো কাশি থামিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে। আলো তাদের কারো গ্লাসই নেয় না, নিজে একটা গ্লাসে পানি ঢেলে খেয়ে নেয়। দুজনে গ্লাস নামিয়ে রেখে আবারও বিতর্কে মেতে ওঠে। রেহেনা স্বামীনের প্লেটে মাংস তুলে দিতে চায়। স্বামীন বাধা দিতে গেলে আচমকা স্বামীনের গায়ে পড়ে যায়। তরাক করে লাফিয়ে ওঠে স্বামীন। সাদা রঙের পাঞ্জাবিটা মাংসের ঝোল লেগে একেবারে শেষ। আতায়ুর আলম বিরক্ত হয়ে রেহেনাকে বলে, তুমি জামের প্লেটে মাংস না দিয়ে গায়ে দিচ্ছ যে? রেহেনা কাছু মাছু মুখ করে দাঁড়িয়ে আছে। কি একটা লজ্জার ব্যাপার। আলো ফিক করে হেসে ফেলে। রেহেনা দূর থেকে চোখ রাঙানি দেয় আলোকে। আতায়ুর আলম আলোর দিকে তাকিয়ে বলে, ওকে ঘরে নিয়ে যাও আম্মু, আমার একটা নতুন পাঞ্জাবি বের করে দাও। স্বামীন আলোর দিকে তাকিয়ে আছে। কতটা ছেলে মানুষ হলে অন্যের বিপদে এভাবে হাসতে পারে? এই মেয়েটা সত্যিই দুর্বোধ্য। আলো হাসি থামিয়ে স্বামীনের রাগান্বিত দৃষ্টি দেখে কিছুটা ঘাবড়ে যায়। তারপর হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে নরম গলায় বলে, আসুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে স্বামীন। শ্বশুরের পাঞ্জাবি গায়ে তাকে খুব একটা খারাপ লাগছে না। আলো তার পেছনে দাঁড়িয়ে তার কর্মকাণ্ড দেখছে। স্বামীন এক পলক আলোকে দেখে নিয়ে পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বলে, একেবারে শ্বশুরের জামাই লাগছে না বলো? আলো ঠান্ডা গলায় বলি, আমার আব্বুকে বেশি সুন্দর লাগে এই পাঞ্জাবিটাতে। স্বামীন ঠান্ডা হেসে বলে, জানি প্রত্যেকটা মেয়ের কাছে নিজের বাবাই সব থেকে হ্যান্ডসাম পুরুষ। তুমি আর তোমার আব্বু একে অপরের জন্য জান বের করে দাও। এই অনুভূতির আপনি কি বুঝবেন এখন? নিজে যখন মেয়ের বাবা হবেন তখন বুঝবেন। স্বামীন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে ওঠে, আমি মেয়ের বাবা হব? তাহলে তো তুমিও মেয়ের মা হবে। আলো থতমত খেয়ে যায়। তার মুখ দেখে কিছুক্ষণ তাকে বুঝতে চেষ্টা করলো স্বামীন। লজ্জা নাকি জড়তা, কোনটা ছেয়ে আছে তার সামনের নারীটির মুখমণ্ডলে? কিছু সময় তাকিয়ে থেকে আলোকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে মৃদু স্বরে বলে, তোমার মুখে ফুল চন্দন পড়ুক আসিয়া। তলপেটের নিচটা কেমন অবশ হয়ে যাচ্ছে বারবার, আবার হঠাৎ করে অসহ্য যন্ত্রণায় বিষিয়ে উঠছে কখনো কখনো। যন্ত্রণায় হাত দিয়ে বসে আছে সে। জামিল ফিরছে নিজে বাইক চালিয়ে, এত দূরের রাস্তা পাড়ি জমিয়েছে। যাত্রাপথে চিন্তায় ফেলতে চাচ্ছে না লোকটাকে হেনা, তাই তাকে কিছু বলেনি। ঈশিতা ফোন থেকে চোখ সরিয়ে হেনার দিকে তাকিয়ে পড়ল। কোনো সমস্যা ভাবি? কেমন অস্বাভাবিক লাগছে তোমাকে? হেনা মাথা নাড়িয়ে বলল, কিছু না ঈশিতা, ফলস পেইন সম্ভবত। ঈশিতা আবারও নিজের কাজে মন দেয়। তার তো এসব ব্যাপারে কোনো ধারণা নেই। মেজো ভাবির আছে, কিন্তু মেজো ভাবি বাড়িতে নেই। ভাইয়াকে নিয়ে তার অসুস্থ মাকে দেখতে গিয়েছে। ব্যথাটা বাড়ছে হেনার। মুখমণ্ডল নীল হয়ে আছে। ঈশিতা ফোন নিয়ে উঠে দাঁড়ায়। শান্ত ফোন দিচ্ছে। গেস্টরুমের ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ কথা বলে নিয়ে ফিরে আসে হেনাকে দেখে। তার ভালো ঠেকছে না হেনার এই অবস্থা। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, এক গ্লাস দুধ এনে দিই। হেনা হাঁপাতে থাকে। ঈশিতা রান্নাঘরের দিকে যায়। গ্লাসে দুধ ঢেলে নিয়ে এসে ঘরের দরজায় দাঁড়ায়। তারপর গ্লাসটা রেখে সিঁড়ির দিকে দৌড়ে যায়। স্বামীন ঘরের বাতি নেভাতেই যাচ্ছিল, এমন সময় দরজার ঈশিতা ধাক্কা দিতে থাকে।
দরজা খুলে বোনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় শামিন। ঈশিতা হাঁপাতে হাঁপাতে বলে, হেনা ভাবি পেইন হচ্ছে। আলো কথাটা শুনে দৌড়ে নিচে চলে যায়। ঈশিতা তার পিছু পিছু যায়। শামিন সাথে সাথে সিটি হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে নিচে যায়। ব্যথায় কাতরাতে থাকে হেনা। হাঁটু গেড়ে বসে হেনার হাত ধরে রাখে আলো। খুব মায়া লাগছে মেয়েটার জন্য। একটা আপন মানুষও কাছে নেই, তাই সম্ভবত ভরসা করতে পারছে না কাউকে। হেনার ফোনে বারবার জামিল ফোন দিয়ে যাচ্ছে। ঈশিতা ফোনটা ধরে জামিলকে হেনার সুস্থতার কথা জানায় হেনার অনুরোধে। আসলে তো নিজেই দেখবে, এখন টেনশন দেবার প্রয়োজন কি? আরও কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে লিভিং রুমে গিয়ে শামিনকে বলে, কি করবেন? অ্যাম্বুলেন্স ডেকেছি, আসছে পথে। আলো অবাক হয়ে বলে, গাড়ি আছে তো আপনার? গাড়িটা কোনো কাজে ব্যবহার করবেন শুনি? শুধু মেয়ে তুলে আনার জন্য? চলুন বের হই, অ্যাম্বুলেন্স আসতে আসতে অনেক সময় লেগে যাবে। আপনার শহরে ফুড পান্ডার ডেলিভারি ম্যান আপনার ওই সিটি হসপিটালের অ্যাম্বুলেন্স সার্ভিসের থেকেও ফাস্ট। শামিন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। এই পরিস্থিতিতেও মেয়েটা তাকে খোঁচা মেরে কথা বলতে ছাড়ছে না। ঠান্ডা গলায় বলে, গাড়িটা গ্যারেজে আছে, বাইক নিয়ে বের হব, বলো। আলো কিছুক্ষণের জন্যে চুপ হয়ে যায়, কিন্তু সে নিজের ভুল স্বীকার করবে না। তাকে তো জিততেই হবে, তাই বলে ওঠে, আরেকটা গাড়ি কিনতে পারেন না? এত টাকা দিয়ে কি করবেন? শামিন বোকার মতো তাকিয়ে আছে আলোর দিকে। তারপর আলোকে জব্দ করার জন্যে বলে ওঠে, তোমার ডেলিভারির আগে কিনে ফেলবো, যাতে একটা গাড়ি গ্যারেজে থাকলে অন্যটাতে করে তোমাকে হসপিটালে নিয়ে যেতে পারি। এখন চুপচাপ দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের অপেক্ষা করো। বেশি ঠোঁট নাড়ালে চুপ করিয়ে দেওয়ার অনেক উপায় আছে আমার কাছে। কোনো রকম বাইকটাকে সিটি হসপিটালের সামনে দাঁড় করিয়ে রুদ্ধশ্বাসে ভেতরে ছুটে যায় জামিল। তার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে যেন। দোতলার 3 ব্লকের অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় সে। অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে সবাই। জামিলকে দেখে দাঁড়িয়ে পড়ে শামিন। ধীর পায়ে জামিল এগিয়ে যায়। ঈশিতা নরম গলায় বলে, ওয়াটার ব্রেক হয়েছে হঠাৎ, সি সেকশন ছাড়া পসিবল ছিল না জামিল ভাই। জামিল ক্লান্ত ভঙ্গিতে একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়ে। হাঁপাতে হাঁপাতে বলে, একটু পানি খেতে চাই। আলো পানির বোতল এগিয়ে দিতেই পুরো বোতল খালি করে ফেলে। শামিন জামিলকে দেখছে। একটা সময় এসব শামিনের কাছে বাড়াবাড়ি মনে হতো। এখন থিয়েটার থেকে একজন নার্স বের হয়ে আসে, তার হাতে কাপড় মোড়ানো ছোট্ট একটি প্রাণ। দোতলার ব্লক 3 পুরো এরিয়া কাঁপিয়ে গলা ছেড়ে চিৎকার দিয়ে জানান দিচ্ছে, আমি এসে গিয়েছি। জামিল নার্সের দিকে তাকিয়ে আছে বোকার মতো। নার্স সবার মুখের দিকে তাকিয়ে বলতে থাকে, বাচ্চার বাবাকে? শামিন নার্সকে ইশারা করে দেখিয়ে দেয় জামিলকে। নার্স এগিয়ে গিয়ে আনন্দিত গলায় বলে, ধরুন আপনার ছেলে, আপনার ওয়াইফ ঠিক আছে, একটু পরে কেবিনে শিফট করা হবে। জামিল উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। বিস্ময়ে অভিভূত হয়ে বাচ্চাটার মুখের পানে তাকিয়ে থাকে। এ তার ছেলে? সে বাবা হয় এই ছেলেটার? শামিন গলার স্বর উঁচু করে বলে। হেনাকে স্বর্ণের চেইন দেওয়া হবে জামিল। জামিলের চোখে পানি ছলছল করছে। সে মুখে হাসি হাসি করে মজার ছলে বলে, কিন্তু ছেলে হলে আমাকে নতুন বাইক দেওয়ার কথা ছিল ভাই। যে ওই প্রাণটাকে 10 মাস নিজের ভেতরে ধারণ করেছে তাকে উপহার দিতে হয়। তুই কোথা থেকে উড়ে এসে 1 ফোঁটা চোখের পানি ফেলে বাইক হাতিয়ে নিবি? উপহার হেনা পাবে, একজন মা পাবে। আলো দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে শামিনের দিকে তাকিয়ে আছে। লোকটাকে সে জানতে চাইছে, ঠিকভাবে জানতে পারছে কি? সবকিছু কি এতটাই পরিষ্কার? আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে আলো শামিনের দিকে এগিয়ে যায়। তার হাতে একটা গ্লাস। করিডোরে এখন কেউ নেই। ঈশিতা এবং জামিল হেনার কেবিনে। শামিন একটা চেয়ারে চুপচাপ বসে আছে। আলো গিয়ে শামিনের পাশের চেয়ারটাতে বসে। শামিন মাথা তুলে আলোর দিকে তাকায়। আলো জড়তা কাটিয়ে তার হাতের গ্লাসটা ধীরে ধীরে শামিনের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নিন। শামিন অবাক হয়ে বলে, কি এটা? ডাবের পানি। হেনাকে রক্ত দিয়েছেন, তারপর কিছু মুখেও দেননি। আমিও রক্ত সৈনিক,
এসবে আমার অভ্যাস আছে। বাড়িতে গিয়ে 1 প্লেট ভাত আর ঋতুর হাতের শিং মাছের ঝোল খাবো, সব ঠিক হয়ে যাবে। আপনার দম আছে। হ্যাঁ, তা ঠিক বলেছ। নয়তো তোমার সাথে সংসার করার স্বপ্ন দেখি। কেন, আমার সাথে সংসার করা ভয়ঙ্কর ব্যাপার নাকি যে দম থাকতে হয়? না, সাধনার ব্যাপার। আশ্চর্য মাথা নিচু করে ক্লাসটা ধরে রেখেছে। স্বামী আর চোখে এক পলক আলোর দিকে তাকিয়ে আন মনে হেসে গ্লাসটা নেয়। ভাবের পানিটা খেয়ে নিচু স্বরে বলে, এখন তো সব ঠিক আছে। বাড়িতে যেতে চাও? কষ্ট হচ্ছে তোমার? তাহলে ঈশিতা আর তোমাকে বাড়িতে পাঠিয়ে দিই। আর আপনি? আমি পরে যাব, সকালে। আমরাও সকালে যাব। আলো অস্ফুট স্বরে বলে। স্বামী আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে বলে, হসপিটাল থাকতে কোনো অসুবিধা হয় না আমার। বেশিরভাগ সময় তো হসপিটালে থাকতে হয়েছে আমাকে। চুপচাপ বসে থাকে দুজন। কিছুক্ষণ পরে স্বামীন বলে, বাড়িতে গিয়ে সকালে সব কিছু গুছিয়ে নেবে। সব কিছু বুক করে রেখেছি, পরশু সকালে ফ্লাইট। নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে গিয়ে আলো চিন্তায় পড়ে গিয়েছে। শাড়ি, প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়েছে। আর কি নেবে? আলো কখনোই দেশের বাইরে যায়নি, তার কোনো ধারণাও নেই। স্বামী আর চোখে একবার আলোকে দেখে বলে, ও দেশে গিয়েও কি শাড়ি পরবে? আলো স্বামীনের দিকে তাকায়। হঠাৎ স্বামীন বলে ওঠে, রেডি হও। আলো অবাক হয়ে বলে, কেন? বাইরে যাব এখন আমরা। কিন্তু কোথায়? ভুলে গিয়েছিলাম, তোমাকে শুধু শাড়ি কিনে দেয়া হয়েছে। তোমার জন্য কিছু ড্রেস কিনবো, চলো। আলো আমতা আমতা করে বলে, ড্রেস মানে? সালোয়ার কামিজ। দরকার নেই, শাড়ি পরতে পরতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আলো লাগেজ রেখে উঠে দাঁড়ায়। স্বামীন ওয়ালেট আর ফোনটা হাতে নিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, রেডি হওয়ার দরকার নেই, ঠিকই লাগছে তোমাকে, এখনই চলো। আলো 5-7 বার আগেই স্বামীন আলোর হাত ধরে। আলো চমকে উঠে স্বামীনের এমন আচমকা স্পর্শে। আলোর চোখের দিকে তাকিয়ে স্বামীন বলে, চলো। নিজে পছন্দ করে কিছু স্টিচড সালোয়ার কামিজ কিনে নেয়। আলো শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে স্বামীনের পাশে, সংকোচ নিয়ে। শোরুমের মালিক স্বামীনের সাথে হেসে হেসে কিছু পার্সোনাল কথাও বলছে। বিল মেটানোর আগে স্বামীন আলোকে বলে, ট্রায়াল রুমে গিয়ে দেখতে চাও? আলো মাথা নাড়ায়। স্বামীন বলে, দরকার নেই, আমার পছন্দ বরাবর খুবই ভালো। সেটা পোশাক থেকে শুরু করে বউ যাই পছন্দ করি না কেন বেস্ট হয়ে থাকে। আলো দাঁড়িয়ে আছে। স্বামীন শপিং ব্যাগগুলো হাতে নিয়ে আলোকে বলে, চলো বাড়ি ফেরা যাক, তার আগে হেনাকে দেখে যাব। ভালো কথা, ওর জন্য একটা স্বর্ণের চেইন কিনতে চাচ্ছি। এবার তুমি আমাকে হেল্প করো, এসো। একটা গয়নার শোরুমে ঢুকে হেনার জন্য চেইন পছন্দ করতে থাকে আলো। চেইন পছন্দ করার দায়িত্ব আলোকে দিয়ে স্বামীন চারপাশটা দেখতে থাকে। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই হঠাৎ তার দৃষ্টি আটকে যায় একটা লকেটে। অনেক সিম্পল একটা লকেট, কিন্তু ভারী চমৎকার। ওই জেদি মেয়েটার গলায় ভীষণ মানাবে। আর চোখে আলোকে একবার দেখে স্বামীন বলে, পছন্দ করা হয়ে গিয়েছে চেইন? জি। এটা? এবার তুমি ওইখানে গিয়ে বসো, আমি বিল মিটিয়ে আসছি। গাড়ির হর্নের শব্দে কান ফেটে যাওয়ার উপক্রম। এ শহরের লোকজনের ধৈর্য এত কম কেন? মাত্র 2 মিনিট হয়েছে রাস্তাটায় জ্যাম লেগেছে। বিরক্ত হয়ে সবাই হর্ন বাজাতে শুরু করেছে। আলো ঘাড় ঘুরিয়ে স্বামীনের দিকে তাকায়। লোকটা সিটে হেলান দিয়ে আরাম করছে, যেন জ্যামের মধ্যে পড়ে থাকতে তার বেশ ভালো লাগছে। এভাবে কয়েক বছর বসে থাকতে পারবে সে। ভাব দেখে মনে হচ্ছে কেউ যদি এখন বলে আপনাকে আজ সারাদিন জ্যামে বসে থাকতে হতে পারে, এই লোকটা তখন ম্ল্যান হেসে বলবে, জি আচ্ছা, আমি বরং একটু ঘুমিয়ে নিই, জ্যাম কেটে গেলে ডেকে দেবেন। অবশ্য এই লোকটার প্রচুর ধৈর্য, তার প্রমাণ আলো পাচ্ছে। 2025 সালের সেরা ধৈর্যশীল পুরুষের অ্যাওয়ার্ডটা একে দিয়ে দেওয়া উচিত। স্বামীনের থেকে দৃষ্টি সরিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকায় আলো। একটা গাড়িও সামনে এগোচ্ছে না। স্বামীন স্টিয়ারিংয়ে হাত রেখে আর চোখে আলোকে দেখছে। মেয়েটা এত মনোযোগ দিয়ে কি দেখছে বাইরে? গাড়ির নাম্বার প্লেট? এই মেয়েটার মধ্যে একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব আছে, অথচ এ একজন ইংরেজি সাহিত্যের ছাত্রী। এর সাথে এর সাবজেক্ট বড্ড বেমানান। এর উচিত ছিল পুলিশে জয়েন করা। যা গালাগালি জানে, এর একটা গালি শুনলেই আসামি লজ্জায় সব বলে দিত।
রিমান্ডে নিতে হতো না। হঠাৎ গাড়ির জানালায় টোকা পড়ে। শামিন জানালার কাঁচ নামিয়ে দেয়। একটা ৮-১০ বছর বয়সী ময়লা ফ্রক পরা বালিকা শামিনের দিকে তাকিয়ে আছে। তার হাতে কিছু বেলি ফুলের মালা। বালিকাটি নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, মালা নিবেন ভাইয়া? তাজা ফুল। শামিন এক পলক মেয়েটির হাতের দিকে তাকিয়ে বলে, স্কুলে যাও না? যাই, আজ তো বন্ধ। ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে আবারও মেয়েটির দিকে তাকায়। তারপর বলে, সবগুলো দাও। মেয়েটি খুশি হয়ে সবগুলো মালা শামিনকে দিয়ে দেয়। শামিন জিজ্ঞেস করে, কত হয়েছে? 120 টাকা ভাইয়া। একটা 500 টাকার নোট বের করে শামিন মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলে, রেখে দাও। ফুলওয়ালি মেয়েটা বিস্ময় নিয়ে তার হাতের নোটটার দিকে তাকিয়ে আছে। শামিন জানালার কাঁচ তুলে দেয়। আলো শামিনের হাতের মালাগুলোর দিকে তাকিয়ে আছে। শামিন ঘুরে আলোর দিকে তাকাতেই ঘাবড়ে যায় কিছুটা। হঠাৎ করে তার মধ্যে অদ্ভুত অস্থিরতা কাজ করছে। সে তার 32 বছরের জীবনে কাউকে ফুলের মালা দেওয়া তো দূরে থাক, একটা ফুলের পাপড়িও দেয়নি। আলো এক দৃষ্টিতে মালার দিকে তাকিয়ে আছে। শামিন গাড়ির ড্যাশবোর্ডের ওপর মালাগুলো রেখে আমতা আমতা করে বলে, গাড়িটা সাজাতে কিনেছি। আলো চুপ করে থাকে। শামিন মনে মনে বলে, ওগুলো তোমার, স্টুপিড মেয়ে। আলো আবারও ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি দেয়। বিরক্তিতে শামিনের কপাল কুঁচকে যায়। এদেশে একটা মেয়ে খুঁজে পাওয়া যাবে না যে বেলি ফুলের মালা পছন্দ করে না, অথচ এই মেয়ে ছুঁয়েও দেখছে না। এটা কি ধরনের নারী? শামিনের ইচ্ছে করছে আলোর ঘাড় ধরে কাছে টেনে এনে মালাগুলো খোপায় লাগিয়ে দিতে, কিন্তু ধৈর্যশীল শামিন নিজেকে সংযত করে চুপ করে বসে থাকে। হ্যাঁ আন্টি, সব গুছিয়ে নিয়েছি, আপনি ওনাদের বলে রাখুন। এক হাত দিয়ে ফোনটা কানে ধরে রেখে অন্য হাতে কোলবালিশ এনে বিছানার মাঝে রাখে সে। প্রতিদিন রাতে এই জড়বস্তুটাকে আলমারি থেকে বের করে নিজের অধিকারের কিছুটা দিয়ে দেওয়া খুবই কষ্টের ব্যাপার শামিনের কাছে, কিন্তু নিজের বউয়ের নারীবাদী অনুভূতির প্রতি সম্মান জানাতে সে এই কাজটা খুবই আনন্দের সাথে করে। মুখটা এমন করে রাখে যেন এই কাজটা করে তার একটুও বিরক্তি লাগছে না। সে খুবই আনন্দিত। বুকের যন্ত্রণা বুকে চেপে রেখে মনে মনে কোল বালিশটার দিকে তাকিয়ে বলে, একবার বউয়ের মনে জায়গা করে নিতে দে, তারপর প্রথমেই চোখে কেটে টুকরো টুকরো করবো আমি। ফোনের ওপাশে ডক্টর রুবি ছিল। সিঙ্গাপুরে যাওয়ার ব্যাপারে কথা হচ্ছিল দুজনের। ফোন কেটে দিয়ে শামিন আলোর দিকে তাকায়। আলমারির মধ্যে কিছু একটা খুঁজছে। কি খুঁজছো? শামিনের প্রশ্নে আলো ঘুরে তাকায়। অস্ফুট স্বরে বলে, আম্মু বলেছে স্বর্ণের গয়নাগুলো সাথে করে না নিয়ে যেতে, সেগুলো রেখে দেব। শামিন আলোর হাতের দিকে তাকায়। আলো নিজের হাতের বালা দুটো খুলতেই যাচ্ছিল। শামিন নরম গলায় বলে, ওই দুটো থাকুক প্লিজ। আলো থেমে যায়। কিছু মুহূর্ত শামিনের চোখের দিকে তাকিয়ে থেকে আলমারির দরজা বন্ধ করে বিছানার কাছে যায়। বেডসাইডের টেবিলের ওপর বেলি ফুলের মালাগুলোকে দেখতে পেয়ে শামিনের দিকে তাকায়। শামিন বিছানায় চুপচাপ বসে আছে আলোর দিকে তাকিয়ে। আলো নিজের জায়গায় শুতেই যাচ্ছিল, তখনই শামিন বলে ওঠে, আরেকটা আবদার রাখবে? এটা আলো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। শামিন তার বালিশের নিচ থেকে একটা ক্ষুদ্রাকার বক্স বের করে তার মধ্য থেকে সেই লকেটটা বের করে। আলো নিশ্চুপ হয়ে শামিনের হাতের দিকে তাকিয়ে আছে। এক পলক আলোর মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায়। আলো শামিনের পদক্ষেপ স্পষ্ট বুঝতে পেরেছে, কিন্তু কোনো এক অজানা কারণে নিজের জায়গায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে থাকে। আলোর খুব কাছে গিয়েও দূরত্ব বজায় রেখে লকেটটা আলোকে পরিয়ে দিতে দিতে বলে, এটাও থাকুক। লকেটটা পরিয়ে আলোকে মুগ্ধ চোখে দেখছে শামিন। আলো তার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বসে থাকে। পরপর শামিন বলে ওঠে, একটা শেষ আবদার রাখবে? আলো জড়তা কাটিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, বলুন।
শামীন ডান হাত বাড়িয়ে বেলি ফুলের মালাগুলো নিয়ে নেয়। সবগুলো একসাথে পেঁচিয়ে নিয়ে আলোর খোপায় বেঁধে দেয়। নির্দিষ্ট দূরত্বে বসে হাত বাড়িয়ে মালাটা খোপায় লাগাতে বেশ বেগ পেতে হচ্ছে। শামীন ভেবেছিল আলো রিয়্যাক্ট করবে। আলোর নীরবতা শামীনকে স্বস্তি দিলেও আলোর চোখে মুখে ছেয়ে থাকা সংকোচ শামীনের মন খারাপ করে দেয় মুহূর্তেই। খোপা থেকে হাত সরিয়ে নিয়ে মৃদু স্বরে বলে, এগুলোও থাকুক আজ রাতের জন্য। গাড়ির ড্যাশবোর্ডের ওপর পড়ে থাকলে এত সুন্দর ফুলগুলো অপমান হতো। তাদের সঠিক এবং উপযুক্ত জায়গায় রেখে দেওয়াটা আমার দায়িত্ব। মেয়র তার দায়িত্ব পালনে অলসতা করে না আসিয়া। আলো চেহারায় সংকোচ নিয়ে এদিক ওদিক তাকায়। স্বামীর নরম গলায় বলে ওঠে, একটা সর্বশেষ আবদার রাখবে? আলো এইবার স্বামীনের চোখের দিকে তাকিয়ে থাকে। স্বামীন আলোর গালে একটা হাত রেখে অস্ফুট স্বরে বলে ওঠে, তুমিও প্লিজ থেকো, তবে এক রাত্রি কিংবা 2 রাত্রির জন্য না। আরব্য রজনীর মতো 1000 রাত্রি থেকো। আমি তোমার উপযুক্ত স্থান হবার চেষ্টা করব, যে স্থানে থাকলে তুমি কখনো অসম্মানিত কিংবা অপমানিত হবে না আসিয়া। কথাটা শেষ করেই স্বামীন আলোর গাল থেকে হাত সরিয়ে নিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে টান টান হয়ে। তার চোখে মুখে ছেয়ে থাকা তার কাঙ্ক্ষিত নারীটাকে একান্তে পাওয়ার জন্যে তার পুরুষ মনের ব্যাকুলতা চাদরে মুখ না ঢেকে নিলে ওই নারীটা বুঝে নেবে স্বামীন তাকে অস্বস্তিতে ফেলতে চাই না। আলো অদ্ভুত চোখে স্বামীনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ চুপ করে থেকে কাঁপা কাঁপা হাতে নিচের গলায় স্বামীনের পরিয়ে দেওয়া লকেটটা ছোঁয়। দীর্ঘ সময় বসে থেকে ধীরে ধীরে গুটিসুটি মেরে শুয়ে পড়ে সে। তার হাতের মুঠোয় ধরে রেখেছে লকেটটা। ফ্লাইট সকাল 7:30টায়। তারা ভোর 4:30টের সময় এয়ারপোর্টে পৌঁছে যায়। ইলহাম স্বামীন আর আলোকে নামিয়ে দিয়ে আসে এয়ারপোর্টে। সিকিউরিটি চেকিং হয়ে গেলে স্বামীন আলোকে নিয়ে একটা ফুড শপের দিকে যায়। সেখান থেকে হালকা কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আলোকে একটা বেঞ্চিতে বসতে বলে নিজেও পাশে বসে। হাতের প্যাকেটটা আলোর দিকে এগিয়ে দিয়ে বলে, হালকা কিছু খেয়ে নাও। আলো রোবটের মতন হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে নেয়। স্বামীর নিজের প্যাকেট খুলে স্যান্ডউইচ খেতে থাকে। পাশে কিছুটা দূরেই এক বৃদ্ধ দম্পতি তাদের দেখছিল। মহিলা কৌতূহলী হয়ে স্বামীনকে বলে, তুমি স্বামী নিয়াসার মির্জা না? স্বামীন তার দিকে তাকিয়ে বিনয়ের সাথে উত্তর দেয়, জি। আমাকে চিনতে পেরেছ? আমি কলম রাইটার নাসিফা কালাম। তোমার দিগন্ত ফাউন্ডেশনের একটা প্রতিবেদন লিখেছিলাম আমি। স্বামীন কিছুক্ষণ চেয়ে থেকে বলে, জি। সাথে কে, তোমার ওয়াইফ? জি। সিঙ্গাপুর কেন যাচ্ছ, হানিমুনে? স্বামীন থতমত খেয়ে আলোর দিকে তাকায়। আলো খাওয়া রেখে বসে আছে চুপচাপ। মুহূর্তেই অস্বস্তি কাটিয়ে স্বামীন বলে ওঠে, চিকিৎসার জন্য। বৃদ্ধ লোকটা বলে ওঠে, তোমরা ইয়াং কপাল যাচ্ছ চিকিৎসার জন্য, আর আমরা বুড়ো বুড়ি যাচ্ছি হানিমুনে। হা 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 হা। হ্যাঁ, রস উপচে পড়ছে তো আপনাদের। আলো বিড়বিড় করে বলে ওঠে। স্বামীন আলোর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, মুরব্বী মানুষ, বেয়াদবি করবে না আলো। ওনারা এত পার্সোনাল কথা জানতে চাচ্ছে কেন? মুরব্বীদের মতো থাকতে পারে না? ফিস ফিসিয়ে বলে আলো। স্বামীন কোনো কথা বলে না। বৃদ্ধ মহিলা বলে ওঠে, চিকিৎসার জন্য যাওয়া বিজনেস ট্রিপ। বউ নিয়ে যখন যাচ্ছ সেটাকে হানিমুনই বলতে হবে। স্বামীন বিরস মুখে স্যান্ডউইচে একটা কামড় বসিয়ে মনে মনে বলে, হানিমুন? মধুচন্দ্রিমা? সে হারে এই জীবনে হচ্ছে আমার। সিট বেল্ট বেঁধে নাও। আলো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখছিল। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, কখনো প্লেনে ওঠোনি? আলো মাথা নাড়ায়। পাসপোর্ট করেছিলে কেন তবে? আব্বু আমাদের সবার পাসপোর্ট করিয়ে রেখেছিল। আব্বুর খুব শখ ছিল মোটামুটি একটা অ্যামাউন্টের টাকা জমে গেলেই কাছের কোনো দেশে ট্যুর দেবে, কিন্তু সেই মোটামুটি অ্যামাউন্টের টাকা কখনোই জমাতো না। স্বামীন ম্লান হাসে, তারপর বলে, সৎ মানুষদের সাথে এমনটা হয়। আলো বলে, আপনি কোন কোন দেশে গিয়েছেন? আমি মোট 3টা দেশে, ইন্ডিয়া, ইউএসএ, সিঙ্গাপুর। সিঙ্গাপুর কেন গিয়েছিলেন? 2014 সালে গিয়েছিলাম। তখন আমার 23 বছর বয়স। আমি, সাগর আর আমার কিছু বন্ধু
তখন বাবা এমপি ছিল, আমি পলিটিক্স করতাম না। সাগর মানে সাগর ভূঁইয়া? হুম। ও আপনার বন্ধু ছিল, শত্রু কিভাবে হলো? বিরোধী দল করে? না, অন্য কারণে। সেসব তোমার না জানলেও চলবে। দেখি সিট বেল্ট বাঁধো। স্বামীন নিজেই আলোর সিট বেল্ট বেঁধে দেয়। আলো স্বামীনের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই আলো চোখ সরিয়ে নেয়। এক্সকিউজ মি স্যার। অতি সুমিষ্ট নারী কণ্ঠটি। স্বামীন আর আলো তাকায়। তাদের সামনে অতিমাত্রায় সুন্দরী একজন বিমানবালা দাঁড়িয়ে আছে। স্বামীন বলে, ইয়েস স্যার, আপনাদের মিল। তাদের সামনে খাবার সাজিয়ে রেখে বিমানবালা চলে যায়। আলো মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বয়স 27-28 হবে। শারীরিক গঠন খুবই চমৎকার, অত্যন্ত সুশ্রী চেহারা এবং অতিরিক্ত ফর্সা। ঠোঁটে কড়া করে লিপস্টিক দিয়েছে, দেখে মনে হচ্ছে একটা গোটা লিপস্টিক ঘষে ঘষে লাগিয়েছে। গায়ের শাড়িটা পরেছে আটো সাটো ভাবে। যেখানেই যাচ্ছে পুরুষ লোকগুলো হাঁ করে গিলে খেতে চাইছে তাকে। আলো বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। তারপর স্বামীনের দিকে তাকায়। লোকটা এক মনে তার হাতের একটা ম্যাগাজিনের দিকে তাকিয়ে আছে। চারিদিকে কি হচ্ছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। স্বামীনের থেকে চোখ সরিয়ে আলো মনিটরে চোখ রাখে। স্বামীন ম্যাগাজিন রেখে তার দিকে তাকিয়ে বলে, কোনো অসুবিধা? বমি পাচ্ছে? আলো মাথা নাড়ায়। স্বামীন আলোর দৃষ্টি অনুসরণ করে মনিটরের দিকে তাকিয়ে বলে, আমরা এখন মিয়ানমার হয়ে যাচ্ছি। আলো কোনো কথা বলে না, আবারও আশেপাশে দেখতে থাকে। স্বামীন আলোর বাচ্চামো আর চোখে দেখে মনে মনে হাসছে। মেয়েটার চোখে মুখে কৌতূহল। একটা 50 পেটমোটা লোক এক বিমানবালার বুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আলোর পুরো শরীর জ্বলে ওঠে। বিড়বিড় করে বলে ওঠে, আরে লুচু আঙ্কেল, মুখটা বন্ধ করুন, মাছি ঢুকে যাবে তো। স্বামীন তৎক্ষণাৎ আলোর মুখ চেপে ধরে এদিক ওদিক তাকায়। সামনের সিটের একজন মহিলা ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে আলোকে একবার দেখে আবারও সামনে তাকায়। আলো ছটপট করছে। স্বামীন আলোর মুখ থেকে হাত সরিয়ে নিতেই আলো একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, মেরে ফেলবেন নাকি? অদ্ভুত। সব জায়গায় মুখ চালাতে হবে তোমার? খোদা, আমি এই মেয়েকে নিয়ে কোথায় যাব? চাপা স্বরে চেঁচিয়ে বলে স্বামীন। ওই লোকটা কিভাবে দেখছিল ওই বিমানবালাকে, পুরো গা ঘিনঘিনে ব্যাপার। এসব দেখলে আমার মুখ নিষ্পিস করে। তুমি একটা সাইকো আলো, এটা ক্লিয়ার হয়ে গিয়েছে আজ। আলো মুখ ভার করে ফেলে। কিছুক্ষণ পরে স্বামীন হঠাৎ হাসতে থাকে। আলো অবাক হয়ে তাকিয়ে বলে, হাসছেন কেন? একটা কথা মনে পড়ে গিয়েছে। সেদিন একটা নিউজে দেখলাম বাংলাদেশে একটা লোক বিমানে উঠে বিমানবালাকে জোরপূর্বক চুমু দেওয়ার অপরাধে জেল জরিমানা হয়েছে। আমি ভাবছি কতটা অসহায়, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত হলে একটা অধম শেষমেশ এত সিকিউরিটির মধ্যেও একজন বিমানবালার সাথে এসব করে। লোকটার জন্য করুণা হচ্ছে। এসব বাংলাদেশেই হয়, স্বভাবে খুব ভালো জাতি কি না? এভাবে বলো কেন? আমি গর্বিত আমি বাঙালি। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, এখানের সবগুলো পুরুষ মানুষ একবার না একবার ওই সুন্দরী বিমানবালার দিকে তাকিয়ে তার সৌন্দর্য উপভোগ করছে। তা আপনি কেন তাকাচ্ছেন না? নিজেকে কেন বঞ্চিত করছেন? এখানে কেউ তো আপনাকে নিষেধ করার মতো নেই। স্বামীনের মাথায় হুট করে রাগ উঠে যায়। আলোর দিকে রাগান্বিত দৃষ্টি দিতেই আলো মিইয়ে যায়। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, সব পুরুষ এক? আমার তো মনে হয় সবাই সৌন্দর্যের পাগল। আমতা আমতা করে বলে আলো। স্বামীর একটা গভীর নিঃশ্বাস ফেলে। মেয়েটা যদি বুঝতো স্বামীনকে সে তার ওই সীমিত সৌন্দর্য দিয়ে কতটা মুগ্ধ করে রেখেছে, বুঝবে না। এই মাথামোটা মেয়ে কখনোই বুঝবে না। দ্বিতীয়বারের মতো একটা দীর্ঘশ্বাস ফেলে স্বামীন বলে, চুপচাপ বসে থাকো। আর মাত্র ঘন্টা দুয়েকের ব্যাপার। কোন লোক কোন বিমানবালাকে চোখ দিয়ে খেয়ে নিল সেটা তোমার দেখতে হবে না। বেশি দেখাদেখি করতে ইচ্ছে হলে আমাকে দেখে বসে থাকো। মোটামুটি হ্যান্ডসামই আছে তোমার স্বামী। ওয়েলকাম টু হোটেল গ্র্যান্ড প্যালেস। রিসেপশনের বাদিকটায় একটা স্ট্যাচু হোটেলের নেমপ্লেট হাতে দাঁড়িয়ে আছে। তাতে ইংরেজির পাশাপাশি আরও দুটো ভাষায় হোটেলের নাম লেখা। আলো লবিতে দাঁড়িয়ে স্ট্যাচুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। স্ট্যাচুটির লিঙ্গ আলো বুঝতে পারছে না, এটা পুরুষ নাকি মহিলা।
ভীষণ অদ্ভুত শ্বেতপাথরের ওই মূর্তিটা। ঘাড় ঘুরিয়ে শামীন ইয়াসার মির্জাকে দেখে নেয় সে। শামীন হোটেলের রিসেপশনিস্টের সাথে কথা বলছে। রিসেপশনে মোট 3 জন লোক, 2 জন মহিলা এবং 1 জন পুরুষ। মহিলা 2 জনকে দেখে মনে হচ্ছে চাইনিজ। একজন শামীনের সাথে হেসে হেসে কথা বলছে, বারবার মাথা নেড়ে কি বলছে এত। আলো দূরেই দাঁড়িয়ে থাকে। তার পাশে তাদের 2টো লাগেজ অনাদরে পড়ে আছে মেঝেতে। কিছুক্ষণ পরে শামীন চেকিংয়ের ঝামেলা সামলে আলোর কাছে চলে আসে। তার হাতে রুমের চাবি। আলোর কাছে এসে লাগেজ 2টো তুলে নেয় সে। তারপর বলে, দুটো আপনি একা বহন করবেন কেন? আমাকে একটা দিন। আলো একটা লাগেজ তুলে নিতে উদ্যত হয়। শামীন তাকে থামিয়ে দিয়ে বলে, ধন্যবাদ, আপনি একজন স্বনির্ভর মেয়ে সেটা আমি জানি, তবে আমি একজন দায়িত্বশীল এবং কেয়ারিং হাজব্যান্ড সেটাও আপনাকে জানাতে চাচ্ছি। আলো চুপচাপ শামীনের পিছু পিছু যায়। তাদের রুমটা 6 তলাতে। শামীন আর আলোর রুম নাম্বার হলো L24। আরও কিছু দূর যেতেই ডানে মোড় নিলে তাদের রুম। আলো চারিপাশে তাকিয়ে চোখ বড় বড় করে লোকজনকে দেখছে। বিভিন্ন দেশের লোকজন। মেয়েগুলো বেশ খোলামেলা পোশাক পরে স্বতঃস্ফূর্তভাবে হেঁটে যাচ্ছে। আলোর হঠাৎ রেহেনার কথা মনে পড়ল। আলোর গা থেকে ওড়না সরে গেলেই রেহেনা কান মলে দিত আলোর। আম্মু এই দৃশ্য দেখলে তো নির্ঘাত এই মেয়েগুলোকে ঝাঁটা দিয়ে দৌড়ানি দিত। রুমের দরজা খুলে ভেতরে ঢুকে লাগেজ 2টো একপাশে দাঁড় করিয়ে রেখে শামীন পুরো রুমটা দেখে নেয়। আলো শামীনের পিছু পিছু ঘরে ঢোকে। ডাবল বেডের রুম। শামীন আলোর দিকে তাকিয়ে মুখ হাসি হাসি করে বলে, প্রথমে ডাবল বেড অ্যাভেলেবল ছিল না, ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম এখানে কোলবালিশ পাওয়া যাবে কি না ভেবে। না হলে তো বিছানায় আমাকে অ্যালাউ করতে না তুমি, মেঝেতে থাকতে হতো আমার। সৌভাগ্য আমার ডাবল বেড পেয়ে গিয়েছি। আলো চুপচাপ একটা বিছানা দখল করে বসে পড়ে। শামীন ঘরের জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায়। এখান থেকে কিছুটা দূরেই মার্লিয়ন পার্কের স্ট্যাচুটা। শামীন আলোকে দেখে স্ট্যাচুটা দেখিয়ে বলে, এটা কখনো দেখেছো কোথাও? আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হ্যাঁ, মুভিতে দেখেছি। কথিত আছে যখন সিঙ্গাপুর আবিষ্কার হয়েছিল তখন একটা অদ্ভুত প্রাণী দেখতে পাওয়া গিয়েছিল, যার অর্ধেক সিংহ এবং অর্ধেক মৎস্যকন্যা। এই স্ট্যাচুটা সেই পৌরাণিক কাহিনীর আদলে তৈরি। আলো এবার বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে স্ট্যাচুটাকে। শামীন হেসে বলে, আজ রেস্ট নাও, কাল ডক্টরের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, তৈরি থেকো। কথাটা বলে শামীন রুমের দরজার দিকে যায়। কোথাও যাচ্ছেন? আলো শামীনের দিকে তাকিয়ে আছে। শামীন মাথা ঘুরিয়ে আলোর দেখে বলে, 2টো সিম কার্ড কিনবো এবং মানি এক্সচেঞ্জ করব। কিছুক্ষণ পরে আসছি, তুমি ফ্রেশ হয়ে তৈরি থেকো, আমরা লাঞ্চ করব। এখানে পশ্চিম দিক কোন দিকে বুঝতে পারছি না, একটু জেনে আসবেন। শামীন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আঙ্গুলের তর্জনী তুলে বলে ওঠে, ওইদিকে, আমি জেনে এসেছি রিসেপশন থেকে। শামীন বেরিয়ে যায়। বাইরে থেকে দরজা লক করে রেখে গিয়েছে। আলো বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে থাকে কিছুক্ষণ। তার 2 চোখ বন্ধ। বিদেশে সম্পূর্ণ অচেনা একটি শহরে একটা সম্পূর্ণ অচেনা মানুষের সাথে তাকে ভরসা করে এসেছে সে। হ্যাঁ, মানুষটা অচেনাই তো। এই ইয়াসার মির্জাকে আলো চিনতে পারছে না যেন। এই ইয়াসার মির্জা তার প্রতিটা পদক্ষেপে আলোকে চমকে দিচ্ছে। এই লোকটাকে আলো উপেক্ষা করতে পারছে না কেন? ওই একটা কাগজের জোর এত? আলোর নিজের মনের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ খুঁজে পাচ্ছে না। কখনো তার ভেতর থেকে একজন স্ত্রী সত্তা বলছে, আলো তুই বাড়াবাড়ি করছিস, সব কিছুর একটা সীমা থাকে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নে। তুই চাইলে সবটা সুন্দর হতে পারে। ইয়াসার মির্জা নিজেকে প্রমাণ করছে, তুই তো সুযোগ দিয়েছিলি, সে নিজেকে প্রমাণ করে দিয়েছে। তোকে ভোগ বস্তু হিসেবে দেখেনি, তোকে সম্মানিত করেছে। আর কি চাস তুই? আবার কখনো মনের মধ্য থেকে একজন কঠিন নারী সত্তা বলছে, কিভাবে কিভাবে সত্যিই কিভাবে? মাথার মধ্যে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। শেষমেশ কে কাকে হার মানাবে? তার কঠিন নারী সত্তা একজন স্ত্রী সত্তাকে, নাকি একজন স্ত্রী সত্তা একজন কঠিন নারী সত্তাকে? অনেকটা সময় নিয়ে গোসল সেরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে।
ভেজা চুলগুলো মুছতে থাকে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে। হঠাৎ তার গলায় শামিনের দেওয়া লকেটটা চোখে পড়ে আলোর। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সে একটা মেরুন রঙের জামদানি শাড়ি পরেছে, সাথে মেরুন রঙের ব্লাউজ। প্রথম প্রথম বিরক্তি লাগলেও বর্তমানে শাড়ি আলোর অন্যতম প্রিয় পোশাক। শামিনের কিনে দেওয়া সালোয়ার কামিজ সেভাবেই আছে, ওসব আলোর পরতে ইচ্ছে করছে না। নিজেকে বউ বউ দেখতে তার খুব একটা খারাপ লাগছে না, বরং লজ্জা লাগছে, যেন শাড়িতে তার সৌন্দর্য বেড়ে গিয়েছে। দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়ে শামিন। আলো নামাজ আদায় করছে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আলোকে দেখে উঠে দাঁড়ায়। নিজে গোসল সেরে বেরিয়ে এসে দেখে তখনও আলো জায়ানামাজে বসে আছে। ভদ্র ছেলের মতো চুপচাপ ডিভানে বসে আলোকে দেখতে থাকে। মোনাজাতে এত কি চাইছে মেয়েটা? নামাজ আদায় করে উঠে দাঁড়াতেই শামিনকে দেখে থমকে যায় আলো। এভাবে এত দেখার কি আছে আলোকে? অস্বস্তি ছেয়ে যায় আলোর মুখে। শামিন চোখ সরিয়ে নিয়ে উঠে দাঁড়ায়, নরম গলায় বলে, তোমাকে জায়নামাজে দেখলে খুবই নিষ্পাপ মনে হয়। মনেই হয় না তুমি এত চমৎকার গালাগাল জানো। একই সাথে দুটো মেইনটেইন কিভাবে করো? আলো জায়নামাজে ভাঁজ করতে করতে বলে, আপনি নিজের কথা ভাবুন। শুধুমাত্র শুক্রবার দলের ছেলেদের সাথে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে আসেন, তার মুখে এত বড় বাতেলা মানায় না। তোমার মতো গালি তো আমি দেই না। খেপানোর উদ্দেশ্যে বলে আলোকে। আপনার মতো একটা অপকর্ম করে তারপর একটা মহৎ কাজ করে ব্যালেন্স করে তো চলি না। আপনার দুই কাঁধে ফ্রেস্তা হিমশিম খেয়ে যায় আপনার কর্মকাণ্ড দেখলে। একবার 10 নেকি লেখে, পরক্ষণেই 10 নেকি কেটে দেয়, আবার লেখে আবার কেটে দেয়। আর তোমার তো দুই কাঁধে ফেরেশতাই নেই সম্ভবত। তোমার মুখের গালি শুনে ভেগে গিয়েছে। আলো থমথমে মুখে তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন কথার সুর পাল্টে নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, রিলিজিয়াস ব্যাপারগুলো নিয়ে এভাবে কথা না বলি। শুরুটা তো আপনিই করেছেন। ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দেন। নাটকীয় ভঙ্গিতে বলে শামিন। তারপর ওয়ালেট হাতে নিয়ে বলে, ঝগড়া না করি, চলো আগে খেয়ে নিই। খালি পেটে ঝগড়া ভালো না। আচ্ছা। করিডোরে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা। শামিনের পিছু পিছু আলো লিফটের কাছে এগিয়ে যাচ্ছে। লিফটের কাছে এসে বোতাম টিপে দাঁড়িয়ে থাকে দুজন। এখন আশপাশটায় কোনো লোকজন নেই, কেমন অস্বাভাবিক নিস্তব্ধতা। হুট করেই লিফটের দরজা খুলে যেতেই দুজনেই সামনে পা বাড়ায়, কিন্তু মুহূর্তেই লিফটের ভেতরের দৃশ্যটি দেখে আলো আর শামিনের চোখ ছানা বড়া হয়ে যায়। 25 বিদেশি কোনো কাপল লিফটের মধ্যে একে অপরকে আলিঙ্গন করে চুম্বনরত অবস্থায় আছে। আশেপাশে কি হচ্ছে তাদের কোনো হুঁশ নেই। শামিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আলো হতভম্ব ভাব কাটিয়ে চেঁচিয়ে ওঠে, নাউজুবিল্লাহ। শামিন চমকে উঠে আলোর দিকে তাকায়। আলো অসম্ভব জোরে চেঁচিয়ে কথাটি বলেছে যে লিফটের মধ্যে থাকা জুটির কানে তালা লেগে গিয়েছে। তারা হতভম্ব হয়ে আলোর দিকে তাকায়। চোখে মুখে আতঙ্ক ছেয়ে গিয়েছে তাদের। শামিন আলোর হাত ধরে টেনে নিচের পেছনে নিয়ে আড়াল করে বিদেশি কাপলদের উদ্দেশ্যে বলে, ডোন্ট মাইন্ড, প্লিজ ক্যারি অন। বিদেশিদের চোখে মুখে হতভম্ব ভাব। লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পুনরায়। শামিন আর আলো বাইরে দাঁড়িয়ে থাকে চুপচাপ। আলো মাথা নিচু করে রেখেছে। কি একটা অসভ্য সমাজে এসেছে। লিফটের মধ্যেই এরা কি রুম বুক করেনি? শামিন ঘাড় ঘুরিয়ে আলোকে এক পলক দেখে। দুজনেই ভীষণ বিব্রত। কিছু সময় পরে শামিন বলে ওঠে, সব অহরহ দেখতে পাবে, আরো এভাবে রিয়্যাক্ট করো না, চুপচাপ ইগনোর করে যেও। মাত্র কটা দিন আছি। বলে লিফটে তো পাবলিকের জন্য, ওনাদের বেডরুম না। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। এবার চলো, খিদে পেয়েছে আমার। পুরো রাস্তায় শামিন হেসেছে। রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করেও হাসছে। আলো চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে হাসি থামিয়ে শামিন বলে ওঠে, যেভাবে চেঁচিয়ে নাউজুবিল্লাহ বলেছো, তাতে ওদের আত্মা খাঁচা ছাড়া হয়ে গিয়েছে। কতটা আতঙ্কিত লাগছিল ওই বিদেশিদের। ওরা সম্ভবত তোমাকে পাগল ভেবেছে। আলো
আলো চুপ করে বসে আছে। টেবিলে গরম গরম খাবার পরিবেশন করে ওয়েটার হাসি মুখে চলে যায়। আলো খাবারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আশেপাশে দেখতে থাকে। সবাই চুপচাপ খাচ্ছে। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে বলে, খাচ্ছ না কেন? আলো টেবিলের দিকে তাকিয়ে একটা খাবারের দিকে তর্জনী আঙ্গুল তুলে বলে, এটা কি? এটা সাউথ ইন্ডিয়ান ফুড। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি। আলো আবারও আশেপাশে তাকায়। সেজন্যই সবাইকে বাঙালি মনে হচ্ছে। প্লেটের খাবারটা নাড়াচাড়া করে আলো বলে, দেখে তো চিতাই পিঠা আর শুকনো মরিচ ভর্তার মতো লাগছে। শামিন হেসে ফেলে, তারপর বলে, এটা ইডলি আর পাশের তরলটা সাম্বার। খেয়ে দেখো, এটা খুবই মজার একটা খাবার। ইন্ডিয়া গেলে এটা আমি খাই, কেন জানি খুব ভালো লাগে আমার কাছে। আলো খাবারটা টেস্ট করার জন্য একটু ভেঙে মুখে দেয়, তারপর চোখ মুখ কুঁচকে বলে, অতটাও ভালো না। এটার দাম কত? বাংলাদেশি টাকায় 350 টাকা। আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে, তারপর বলে ওঠে, 350? দুটো চিতাই পিঠার মতো ইডলি না ফিডলি 350? আর আমাদের ঝিলবাড়ি মোড়ের সোভান কাকার চিতাই পিঠা আর শুটকি ভর্তা এই খাবারটার থেকেও মজা। 50 টাকায় পেট ভরে খাওয়া যায়। শামিন হেসে ফেলে। আলোর দিকে তাকিয়ে শুধু হাসতেই থাকে। আলো শামিনের দিকে বোকার মতো তাকিয়ে আছে। হাসি থামিয়ে শামিন বলে, ঠিক আছে, ইডলি ফিডলি খেতে হবে না। ওটা পছন্দ না হলে ফ্রাইড রাইস খাও, নয়তো এটা খাও। এই কাবাবটা খুব মজা। এত খাবার অর্ডার করেছেন কেন? খেতে পারবেন? এত অপচয় আমি করি না। কপাল কুঁচকে গৃহিণীদের মতো বলে আলো। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। এতটা সরলতা লুকিয়ে ছিল কাঠিন্যতার আড়ালে, সেটা এতদিন সে বুঝতেই পারেনি। কঠিন মনের মেয়েটির আড়ালে একটা সাদা সিধে নারী। খাওয়া দাওয়া শেষ করে তারা আবারও হোটেলে ফিরে যায়। শামিন তার বেডে বসে ডক্টরদের সাথে কথা বলছে। আলো জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। কথা বলা শেষ করে উঠে দাঁড়ায় শামিন। আলোর দিকে চোখ যেতেই থমকে যায় সে। খোলা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে। এই মেয়েটার চুলগুলো সুন্দর। শামিন বারবার মুগ্ধ হয়ে দেখলে আলোর দিকে খানিকটা এগিয়ে গিয়ে পেছন থেকে বলে ওঠে, কি দেখছো? আলো ঘুরে তাকিয়ে নিচু স্বরে বলে ওঠে, কিছু না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে শামিন বলে, একঘেয়েমি লাগছে। আলো আবারও শামিনের দিকে তাকায়। শামিন জানে আলো রাজি হবে না, তবুও বলে বসে, চলো তোমাকে একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আলো চুপ করে দাঁড়িয়ে আছে। শামিন ভেবেছে আলোর সম্মতি নেই, তাই সে ঘুরে বিছানার দিকে যাচ্ছিল। তখনই আলো অস্ফুট স্বরে বলে ওঠে, অসভ্য কোনো জায়গা না হলে যেতে পারি, যেখানে এসব অসভ্য লোকজন থাকবে না। আলো চোখ বড় বড় করে চারিপাশে দেখছে। শামিন আর চোখে এক পলক আলোকে দেখে বলে, এটা গার্ডেন অফ বে, বাচ্চাদের পার্ক। এখানে অসভ্য লোকজন নেই। ভালো লাগছে বাচ্চাদের দেখে? আলো মাথা নাড়ায়। শামিন ম্ল্যান হেসে বলে, কাল সেন্টোসা আইল্যান্ড নিয়ে যাব, সিঙ্গাপুরের সবথেকে জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস। আলো কিছু না বলে চুপচাপ হাঁটছে। এমন জায়গা বাংলাদেশে নেই। প্রযুক্তি দিয়ে তৈরি একটা আর্টিফিশিয়াল জঙ্গল। মুগ্ধ হয়ে যেতে ইচ্ছে করে। হাঁটতে হাঁটতে একেবারে জঙ্গলের গহীনে চলে যায় তারা। এখানে লোকজনের ভিড় নেই খুব একটা। আলো চারপাশে তাকিয়ে বলে, ঘোলাটে কেন চারপাশ? এগুলো ফেক ফগ। আলো অবাক হয়ে আবারও আশেপাশে তাকায়। শামিন বলে, রাইডে চড়তে চাও কেন? দারুণ কিছু রাইড আছে এখানে। আমি বাচ্চা নাকি? কথাটা বলে আলো সামনে এগিয়ে যায়। পার্কের একজন কর্মচারী একটা অদ্ভুত দেখতে নীল রঙের প্রাণী কোলে নিয়ে তাদের দিকে আসছে। আলো কৌতূহলী হয়ে ইংরেজিতে তাকে জিজ্ঞেস করে, এটা কি? এই প্রাণীর নাম কি? কর্মচারী মজার ছলে বলে। শামিন তীক্ষ্ণ দৃষ্টিতে প্রাণীটার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, এটা একটা কুকুর। আপনারা পশম তুলে ফেলে রং মাখিয়ে মেডিসিন দিয়ে এমন করে রেখেছেন। এটা এক প্রকার অপরাধ। লজ্জা হওয়া উচিত আপনাদের।
কর্মচারী ভীত চোখে স্বামীনের দিকে তাকায়। আলো স্বামীনকে নকল করে কর্মচারীকে বলে। কর্মচারী পোকার মতো কুকুরটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে। স্বামীন আর আলো সামনে এগিয়ে যায়। কিছু দূর যেতেই তারা প্রযুক্তি নিয়ে নির্মিত কিছু আর্টিফিশিয়াল পশু দেখতে পায়। বাচ্চারা সবাই বিস্ময় নিয়ে সেসব দেখছে। স্বামীন হাত বেঁধে দাঁড়িয়ে আছে আর চোখে আলোর দিকে তাকিয়ে দেখতে পায় আলো বাচ্চাদের মতো চোখে মুখে বিস্ময় নিয়ে দেখছে পশুগুলোকে, যেন ভাবছে ওগুলো আসলই। স্বামীন মুচকি মুচকি হাসতে থাকে। স্বামীনের ফোন বেজে ওঠে। রাহাত ফোন দিয়েছে। বাচ্চাদের শোরগোলের শব্দে অসুবিধে হচ্ছিল, তাই কিছুটা দূরে গিয়েই স্বামীন কথা বলে নেয়। হঠাৎ আলোর চিৎকারে স্বামীন চমকে ওঠে। তাড়াতাড়ি ফোন কেটে দিয়ে সামনে এগিয়ে যায় ছুটে। আলো আতঙ্কিত মুখ নিয়ে তার দিকেই ছুটে আসছিল। ছুটতে ছুটতে এসে স্বামীনের পেছনে নিজেকে লুকিয়ে নিয়ে তার পিঠের দিকের শার্ট খামচে ধরে হাঁপাতে থাকে। স্বামীন আশেপাশে তাকিয়ে নরম গলায় আলোকে প্রশ্ন করে, কি হয়েছে? সাপ, ওখানে সাপ। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে আলো। স্বামীন দূরে তাকায়, তারপর হেসে ফেলে। আলোকে আশ্বস্ত করে বলে, ওটা আর্টিফিশিয়াল সাপ আলো। আলো কাঁপছে, ধাতস্থ হতে পারছে না। ফিসফিসিয়ে বলে ওঠে,